স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গভীরতর রাজনৈতিক সংকটের দেশ, জনতার জান আর মালের নিরাপত্তার বড্ড অভাব, তবু মাঠের লড়াই ছাড়া আর যেন ভাষা জানা নেই প্রধান দুই রাজনৈতিক দলের। তাই আমাদের আজকের আলোচনা অন্য স্বর। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর আবু সাঈদ, আছেন প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির চেয়ারম্যান ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি এবং সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। স্বাগত আপনাদের। তবে অতিথিদের সাথে কথা বলার আগে আমরা একটু কথা বলে নিচ্ছি এই আজকে পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রীদের একজন ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে কি এখনো মন্ত্রী বলা যাবে? আপনি আজকে পদত্যাগপত্র দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ডক্টর রাজ্জাক, আমি পদত্যাগপত্রটা জমা দিয়েছি। এটি মাননীয় প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের জন্য সেই পদকে সুগম করার জন্য উনি এটি নিয়েছেন আমাদের কাছ থেকে। আপনারা জানেন পদত্যাগপত্র জমা দেওয়ার পরে এটি প্রেসিডেন্টের কাছে দিতে হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন মনে করবেন যে এটি দেওয়ার দরকার সর্বদলীয় সরকার গঠনের জন্য তখনই দিবেন। কাজেই আমার পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত আমি মনে করি এটি আমি অবশ্যই মন্ত্রী রয়েছি। ডক্টর রাজ্জাক, আমি যদি 58(1) পাঠ করি তাহলে 58(1) ক বলছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন। প্রদান করলেই তো মন্ত্রীর পদ শূন্য হওয়ার কথা। আপনি কি মনে করেন ডক্টর রাজ্জাক? নাই, শূন্য হবে এটি বলা নেই। আমি সংবিধান থেকে পড়ছি মাননীয় মন্ত্রীর যে সংবিধান বলছে, আমি আবার পড়ছি, প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন। না, সেটা যদি রাষ্ট্রপতির কাছে প্রদান করার জন্য আমরা অভিপ্রায় ব্যক্ত করে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন দিবেন এটা তখনই এই পদটি শূন্য হবে। আচ্ছা, মানে মাননীয় প্রধানমন্ত্রী যখন এটি রাষ্ট্রপতির কাছে দিবেন তখন এই পদ শূন্য হবে বলে আপনি মনে করছেন। ডক্টর রাজ্জাক, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু এই ব্যাপারে জনাব ব্যারিস্টার নাজমুল হুদা আপনার কাছে একটু জানতে চাইতে পারি যে মূল আলোচনা আসার আগে যে আসলে মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিলে মন্ত্রিত্বের পদ শূন্য হয় কিনা। আপনি কনস্টিটিউশনে যেটা পড়লেন লিটারাল মিনিং তো তাই দাঁড়ায় যে মাত্র আপনি প্রধানমন্ত্রীর কাছে এটা প্রদান করলেন আপনি পর্যন্ত সেটাই প্রধান এবং সেখানে আপনার পদটা আপনি ছেড়ে দিলেন এবং এখানে লিটারাল মিনিংটা যা আছে তখন থেকে শূন্য হয়ে যাওয়া। কিন্তু এমনও তো হতে পারে যে প্রদান করার পরে রাষ্ট্রপতির কাছে সেটা পেশ করা হলো না। হোয়াট ইজ দি অ্যাট দ্যাট টাইম? তো সেটার আই থিঙ্ক ইট নিডস সাম ইন্টারপ্রিটেশন। এখানে ঠিক এক্স্যাক্টলি এই ধরনের কোনো সিচুয়েশন অতীতে হয় নাই যে প্রদান এবং পেশের মধ্যে ডিফারেন্স নিয়ে কোনো রকমের কিছু। তবে ইন সো ফার অ্যাজ দ্য লিটারাল মিনিং ইজ কনসার্ন উনি প্রদান করার সঙ্গে সঙ্গে তার পদ শূন্য হয়ে গেছে। জনাব ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি, আপনি কি এই বিষয়ে আপনার মতামত জানতে পারবো? না, ওনারা তো ইজ এ লিগ্যাল এক্সপার্ট। উনি যে মন্তব্যটা দিয়ে এখানে একটু ভেগ আছে, বাট আমার মানে ইট ক্যান বি ইন্টারপ্রিটেড আইদার ওয়ে, ইন বোথ ওয়েজ। আচ্ছা, অধ্যাপক আবু সাঈদ, আপনি কি? এটা খুব পরিষ্কারই আছে। এ পদত্যাগ করলে পদত্যাগ হয় না। সেই পদত্যাগটা সংবিধানের আলোকে রাষ্ট্রপতির কাছে জমা দিতে হয়। এমনকি প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সেটাও রাষ্ট্রপতির কাছে জমা দিতে হয়। সেজন্য এখনো তারা যদি মনে করেন যে পদত্যাগপত্র দিয়েছেন, এই পদত্যাগপত্র দেওয়া না দেওয়া একই ব্যাপার, তারা এইভাবে থাকবেন। তবে এখানে যে কথাটা আছে আপনি যেটা তুলেছেন, এটার ব্যাখ্যা করলে কিন্তু অন্য বিষয় দাঁড়ায়। প্রধানমন্ত্রী ব্যতীত অন্য মন্ত্রীর পদ শূন্য হইবে 58 ক যেটা বলেছেন, সেখানে তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করার জন্য যদি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে দিয়ে থাকেন। এখানে কিন্তু রাষ্ট্রপতির নিকট পেশ করার জন্যই পদত্যাগপত্রগুলো দেওয়া হয়েছে। এখানে আমার বিকল্প আছে। বিকল্পটা কি? কিছু পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে যাবে, কিছু পদত্যাগপত্র হয়তো গৃহীত হবে না। এইভাবে একটা অন্তর্বর্তীকালীন কিংবা সর্বদলীয় একটা সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারে আপনার কাছে আবার অন্য বিষয় নিয়ে আসবো। ব্যারিস্টার নাজমুল হুদা, গত কয়েক বছরে দুই নেত্রীর সংলাপ পাশাপাশি বসার মধ্যে রাজনৈতিক সমঝোতা দেখার কথা
আপনি ক্রমাগতভাবে বলে আসছেন। 37 মিনিটের ফোন আলাপ রাজনৈতিক পরিস্থিতি তো আরো ঘোলাটে করে তুললো। বিষয়টি কিভাবে দেখেন? না দেখেন, আমি কিন্তু খুবই আশাবাদী। জি, এটা আমার মনে হয় না ঘোলাটে হয়েছে, বিকজ মাননীয় প্রধানমন্ত্রী ইজ কোয়াইট ক্লিয়ার। এবং তার দিক থেকে এখন আজকের সকাল পর্যন্ত যে পরিস্থিতিটা আমি দেখছি, আমি কেন আশাবাদী? এক নম্বর হচ্ছে উনি একটা সর্বদলীয় সরকারের প্রস্তাব করেছেন নির্বাচনকালীন সময়ে। সেখানে তিনি নাম্বার 1 কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, কে তার নেতৃত্বে থাকবে সেটা তিনি বলেন নাই। আবার আরেকটা জায়গায় উনি বলেছেন যে তিনি যে এই ব্যাপারে তিনি সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত, এবং সেই ছাড় দেওয়ার জন্য যে তার প্রস্তুতি রয়েছে এটা তিনি বারংবার ব্যক্ত করেছেন। আজকে সকালে নিউজ পেপার যখন আপনি দেখেন, আমি এনেছি সাথে, আই ওয়াজ রিয়েলি এনকারেজ টু সি দ্যাট আমি প্রধানমন্ত্রী তো চাই না, মানুষের শান্তি চাই। এবং এটা হচ্ছে কি প্রেজেন্ট আন্দোলনের প্রেক্ষাপটে এই যে অশান্তিটা চলছে এটা তার কাছে সহ্য হচ্ছে না, এবং উনি এই অশান্তি চান না। উনি প্রধানমন্ত্রিত্ব চান না, কিন্তু মানুষের শান্তিটা চান। জনাব বি চৌধুরী আজকে বলছিলেন যদি এটাই সত্যি হয় তাহলে মানুষ তো উনি প্রধানমন্ত্রীরা ছেড়ে দিলেই তো শান্তি প্রতিষ্ঠা এখন হবে। আমার মনে হয় ছাড়ার প্রশ্ন ওঠে না, এটা উনি রেখেছেন সংলাপের জন্য। আচ্ছা, আমার কথা হচ্ছে এটা উনি রেখেছেন সংলাপের জন্য। আমি বলে দিয়েছি, আমি ইঙ্গিত করেছি, আমি আভাস দিয়েছি যে আমি সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত, আচ্ছা। এবং আমি এই ছাড়টা দিলাম, আমি আভাস দিলাম। আপনি আসেন, বসেন, আলোচনা করেন, লেট আস কন্টিনিউ। আমার মনে হয় যে খুবই চমৎকার একটা বিষয় অবতারণা বেশ নাজমুল হুদা করেছেন। ডক্টর কোরেশি, আপনি কি একমত যে আসলে এইটি সংলাপে ছাড় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রায় অপেক্ষা করিয়ে আছেন? ব্যারিস্টার নাজমুল হুদা যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা যদি যথার্থ হয় তাহলে তো এর ভিতরে একটা আশার আলো থাকে, কিন্তু বাস্তবে আমার মনে হয় এটার সঙ্গে আরও অন্যান্য বিষয় জড়িত হয়ে গেছে। যে দুটো জোট যে রাজনৈতিক অবস্থানে মাঠে আছে এবং তাদের সামগ্রিক যে গঠন, যেটা এই দুই জোটের, যেমন বিএনপির সঙ্গে যে আরও যে যারা যুক্ত আছেন, এখানে তারা কিন্তু ফ্যাক্টর, তাদেরকে বাদ দিয়ে বিএনপি কতটা সিদ্ধান্ত নিতে পারছে কিনা সেটা আজকে জনমনে বেশ বড় প্রশ্ন হয়ে আছে। সেম আমি মনে করি যে আওয়ামী লীগের সঙ্গেও এমন কিছু কিছু ফোর্সেস আছেন যারা ঠিক বিএনপি বা তার সমমনারা আবার রাজনীতি সক্রিয় হোক, আসুক, এটা চাচ্ছেন না। তো এইখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে খালি ইচ্ছা করলেই তারা পারবেন, সেটাও কিন্তু নয়। ডক্টর কোরেশি, আপনি যদি একটু স্পষ্ট করে বলতেন, আপনি মনে করছেন যে দুই দলের প্রধানের সদিচ্ছা আছে? থাকতে পারে। আমরা কেন তাদেরকে ছোট ভাববো? আমরা তো না, ভাববো ছোট যে ভাবছি না। আপনি মনে করছেন যে তাদের সদিচ্ছা আছে? আমি তাদের বড় ভাবে, আমি মনে করি তাদের সদিচ্ছা থাকলে এটা সমাধান হয়ে যেত। তারা তো অনেক সময় যেভাবে কথা বলেছেন এর আগে, তার থেকে একটু ব্যতিক্রম আজকে যেটা আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, এবং এটা যদি বাস্তবে উনি মিন করে থাকেন তাহলে উনি প্রোঅ্যাক্টিভ হতে হবে ওনাকে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে যে আমি তো ছেড়ে দিয়েছি তুমি নিতে পারো, এটা না, ওনাকেই অ্যাক্ট করতে হবে, কারণ উনি ড্রাইভিং সিটে আছেন। ডক্টর সাইদ কি মনে করেন এই বিষয়ে? আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে আবেগময় এই কথাটি মানবিক দিককে বেশি করে গুরুত্ব দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার বিষয়টি মুখ্য হয়ে ওঠেনি। আবেগময় দিক, মানুষের এই দুঃখ দুর্দশা দেখে আবেগপ্রবণ হয়ে এই কথাটা বলেছেন। এটা কোরেশি সাহেব যে কথা বললেন যে মিন করেছেন কিনা সেটা বিষয়। আর সংবিধানে 57(3) অনুচ্ছেদে যে বিষয়টা আছে সেটা হলো প্রধানমন্ত্রী থাকবেন ওই পর্যন্ত, তার উত্তরাধিকার না আসা পর্যন্ত। তো এর ভিতরে 18 তারিখ পর্যন্ত পার্লামেন্ট মুলতবি আছে। তাহলে অন্য প্রধানমন্ত্রী আসতে গেলে আবার উনি আসবেন 17 তারিখে, শ্রীলঙ্কা যাচ্ছেন শুনেছি। তাই যদি হয় তাহলে 18 তারিখে পার্লামেন্ট মুলতবি আছে। পার্লামেন্ট কয়দিন চলবে? আবার শোনা যাচ্ছে 19-20 তারিখের ভিতরেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। এর ভিতরে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে, আবার নতুন সংসদে বসে প্রধানমন্ত্রী একজনকে নির্বাচন করতে হবে সবাই মিলে, এবং সেটা রাষ্ট্রপতির কাছে যেতে হবে, পদত্যাগপত্র যেতে হবে প্রধানমন্ত্রীর আগে। তারপরে রাষ্ট্রপতি আবার পার্লামেন্টে কে সংখ্যাগরিষ্ঠ আস্থা অর্জন আছে, সেগুলো অনেক বিষয় আছে, কিন্তু সময় নেই।
না, এই পুরো প্রক্রিয়াটা আপনি যত বড় প্রক্রিয়া বললেন সেটা যদি আসলে সবাই একমত হন তাহলে আসলে খুব বেশি সময় লাগার কথা না। হ্যাঁ, মানে এটা কাগজ কলম, এটা তো একমত হওয়ার এই যে কথাটা, জি। আমি মনে করি এই জায়গাটা দুটো ব্যাপার আছে। এটা ব্যারিস্টার নাজমুল হুদার জায়গাটা থেকে যদি বলি যে ব্যারিস্টার নাজমুল হুদা বলছিলেন যে উনি আশাবাদী, উনি আশা দেখছেন। এটা আপনি এটা 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 মাইন্ডসেটের ব্যাপার। জি, এখন পর্যন্ত মাইন্ডসেট হয়েছে বলে মনে হয় না। আচ্ছা, আপনি এখনো যেরকম আশা করতে পারছেন না। না দেখেন, সংলাপটা যেখানে ঝুলে থাকলো জি, সেটা কিন্তু একটা সময় নিয়ে, অর্থাৎ আপনি আগে বলেন কি আমি আগে বলি, জাতির কাছে কিন্তু এটাই আমরা দেখছি, আমাদের কাছে এটাই পরিষ্কার যে একটা জায়গায় এটা ঝুলে রয়েছে। সংলাপের সদিচ্ছা কি ইচ্ছা নাই সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে উভয় নেত্রী প্রস্তুত একটা সংলাপের জন্য। এখন সেই সংলাপটা কিভাবে আপনি ঘটাবেন সেই জায়গাটা কিছুটা দর কষাকষি এদিক ওদিক চলছে। এখন আজকে পর্যন্ত যে পজিশনটা সেটা হচ্ছে যে আপনি সংলাপে বসার জন্য বলছেন আমার দরজা খোলা, বিরোধী দলীয় নেত্রী বলছেন যে আমরা প্রস্তুত। আচ্ছা, তাহলে এর মধ্যেখানে যখন নাকি যুদ্ধ হয় তার মধ্যেই তো সিজফায়ার। জি, এখন সেই যুদ্ধ চলছে, প্রস্তুতি রয়েছে। আমি মনে করি যে আজকে যে প্রধানমন্ত্রী অ্যানাউন্সমেন্টটা, দিস ইজ দ্য কি ফ্যাক্টর ইন দ্য হোল থিং। আজকে 10 জন কারা হলো না হলো সেটা ইম্পর্টেন্ট নাই। আমার মনে হয় যে আপনি বলেছেন। ঠিকই বলছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি একটি তারিখ দিতে পারতেন না, যে বেগম জিয়াকে বা তারকে ফোন করে আবার বলতে পারতেন না যে ঠিক আছে আপনি একটা তারিখ চাইছিলেন, আপনি 31 তারিখ না, আসেন? আমি তো মনে করি এখন যেটা হওয়া উচিত জি। সেটা হচ্ছে মাননীয় বিরোধী দলের নেত্রী বলবেন জি, যে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ, আপনি আপনার ইচ্ছা প্রকাশ করেছেন। আমি আবার সিঙ্গিতে আপনি বলেছেন যে আপনি থাকতে চান না, এটাই তো আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার আসুক নির্বাচনকালীন সময়ে। ঠিক আছে, আমি এখন প্রস্তুত আছি, আমি অমুক দিন আপনার ওখানে আসতে চাচ্ছি। অসুবিধা কি? ডক্টর কুরেশি, মানে এখানে আসলে বল কার কোর্টে বা কে বলবে সেটা নিয়ে একটা আটকে থাকছে। আপনার কাছে কি মনে হয় যে কার আসলে বলা উচিত? না, আমার মনে হয় যে এই সংলাপটাই তো শেষ নয়। সংলাপে কি হতে পারে, কি হবে, তাদের সংলাপটা মোটামুটি ভাবে শুরু, সেটা আশা করে আর কি আমরা। সেটা তো দেখা যাচ্ছে। আমি তার ভিতরে আশা দেখছি না, আশার আলো দেখি না যে ওনারা কিসের উপরে একমত হবে, আচ্ছা, কি বিষয়ের উপরে একমত হবেন। এখানে খালি প্রধানমন্ত্রী প্রশ্নটাই শেষ কথা নয়, ওইটার কারা থাকবেন, কিভাবে থাকবেন, অ্যাকশন কি হবে, এবং মাইন্ডসেট, যেটা আবু সাইদ বললেন, মাইন্ডসেটটা ভেরি ইম্পর্টেন্ট। আমি মাইন্ডসেটটা পজিটিভ দেখছি না। আপনি মাইন্ডসেটে নেগেটিভ দেখছেন। আমি চট করে একটি প্রশ্ন ডক্টর সাইদ আপনাকে করতে চাই। আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন গেল আজ, আপনি মনোনয়নপত্র কিনেছেন কিনা? না, 16 তারিখ পর্যন্ত টাইম আছে। 16 তারিখ পর্যন্ত টাইম আছে, হ্যাঁ, যে 16 তারিখ পর্যন্ত আপনার time কেনার আছে। ইচ্ছা আছে? আচ্ছা, বিষয়টা এরকম না। জি, বিষয়টা হলো এরকম যে আমি রাজনীতিতে এসেছি, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। জি, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। জি, তার আগে ছাত্র রাজনীতি করেছি, কুরাইশি বাজারে রাকসুর বিপি ছিলাম আমি। বঙ্গবন্ধু গেলেন 69 পরে, গিয়ে বললেন সাইদ তুমি কি করো? আমি মাস্টারি করি। করতে হবে না, তোমাকে পলিটিক্স আসতে হবে, পাবনা 3টা উপজেলা নিয়ে তোমাকে নির্বাচন করতে হবে, পাবনা ডিস্ট্রিক্টে আওয়ামী লীগ করো। ওখানে লাল টুপিতে বোঝাই হয়ে গেছে, মানে মতিন আলাউদ্দিন আর টিভি বিশ্বাস, তখন নকশাল প্রচন্ড। উনি আমাকে এইভাবে নিয়ে সরাসরি বলে দিলেন তোমাকে ইলেকশন করতে হবে। সেই হিসাবে আমি কিন্তু মনোনয়নপত্র তখন ওইভাবে ছিল না, বঙ্গবন্ধু 73 কিন্তু পাবনা ডিস্ট্রিক্ট থেকে আমার নাম রিকমেন্ড করা হয়নি। বুঝলেন, আমি 1 মিনিটে শেষ করে দিই। সেটা হলো তারপরেও বঙ্গবন্ধু বলল আরে সাইদের নাম কই? নাম নাই। উনি বললেন যে আমি ওকে নমিনেশন দিয়ে দিলাম পার্লামেন্টের বোর্ডে বসে। তারপর আমার কাছে মনোনয়নপত্র পাঠিয়েছে, আমি সাইন করেছি, আমি দাঁড়িয়ে গেছি। এখন ঘটনা হলো যে মনোনয়নপত্র এই যে বিষয়টা আছে, তার আগে ভাবা দরকার যে হ্যাঁ দলে আছে, আমি দল মনে করি, এবং দলের দেশের স্বার্থে যদি দল প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই আমি গ্রিন সিগন্যাল পাবো, অথবা আমি দলের সাথে যোগাযোগ করলে তারা গ্রিন সিগন্যাল দেবে। এই বয়সে এসে অযথা মানে অবমূল্যায়িত হতে চায় না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ব্যারিস্টার নাজমুল হুদা, আপনার কাছে প্রশ্ন করব যে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ মাঝারি নেতাদের কয়েকজন কারাবন্দী, বেশিরভাগ আত্মগোপনে, এই ব্যাপারে আপনার
বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। বেড়েছে নাজমুল হুদা, বিএনপি কেন্দ্রীয় শীর্ষ মাঝারি নেতাদের কয়েকজন কারাবন্দী আত্মগোপনে, এই সম্পর্কে আপনার একটু মূল্যায়ন জানতে চাইছিলাম। এটা তো স্বাভাবিক, এখন দল আন্দোলনে রয়েছে এবং এই আন্দোলন তো অনেকটা সহিংস রূপ নিয়েছে। সেখানে হরতাল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড, সেটা স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলার কিছুটা হলেও তো সেখানে বিঘ্নিত হচ্ছে এবং এখানে অ্যারেস্ট হবে, গ্রেপ্তার হবে, এটাই তো স্বাভাবিক। এবং আমার মনে হয় এটা স্বেচ্ছায় নেতাকর্মীরা এই কারাবরণ করতে তারা প্রস্তুত, কারণ আন্দোলন যে প্রশ্নে তারা আন্দোলন করছে সেটা এদেশের একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দাবিতে, যেটা আমার মনে হয় প্রত্যেকটা নেতাকর্মী বিএনপির মনে করে যে এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলেই বিএনপির মতো দল, জনসমর্থিত দল ক্ষমতায় আসবে। তো এই ক্ষমতায় যাওয়ার যে একটা আগ্রহ, সেই আগ্রহ যে উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি করেছে এই আন্দোলনে, সেই আন্দোলনের ফলশ্রুতিতেই এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে অথরিটি তাদেরকে অ্যাট্রাক্ট করছে তারা, এবং আমার মনে হয় তারা স্বেচ্ছায় এই কারাবরণ করছে এবং তাদের। তবে আমি আরও খুশি হতাম যদি এই মুহূর্তে যদি আজকে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যে, বিশেষ করে এই মাঝারি ধরনের নেতা এবং যুবক বা ছাত্র যারা এখন কারাবরণ করছেন, প্লাস সাধারণ জনগণ, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকে যদি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অন্তত বাংলাদেশে স্বেচ্ছায় এসে কারাবরণের ঝুঁকি নিয়ে এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়তেন, তাহলে বোধহয় সরকারের আচরণ আপনার কাছে একটু সহিংস মনে হচ্ছে কিনা দলের বিএনপির বিরুদ্ধে? এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ যেভাবে মারপিট করে, প্রতিদিনের সিন তো এটা, যে রাস্তা থেকে নিয়ে নিয়ে গ্রেপ্তার করছেন, মারপিট করছেন এবং সেখানে তারা একটা অস্থিরতার মধ্যে দিয়ে মনে হয় সরকার তাদের দিন কাটাচ্ছে এবং তারা সেখানে রীতিমতো বলতে গেলে যে ধৈর্য এতটুকু আছে বলে তো মনে হয় না, সেটা সহ্য করার মতো কোনো রকমের প্রবণতা আছে বলে আমার মনে হয় না। বিশেষ করে পুলিশ বাহিনী যেভাবে পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে, তাতে অবশ্যই এটা একটা নির্যাতনের দিকে চলে যাচ্ছে। ডক্টর কোরেশি, আপনার দল কি নির্বাচনে যাচ্ছে? নির্বাচনকালীন সরকার নিয়ে আপনার দলের দাবি বা ভাবনা কি, আপনি যদি একটু বলেন। আমরা এই ব্যাপারে আমাদের বক্তব্য কিন্তু আমাদের দলের পক্ষ থেকে 2011 সাল থেকে একইভাবে বলে আসছি এবং আমাদের তখনও আমরা প্রস্তাব করেছিলাম যে নির্বাচনকালীন সময়ে জনপ্রতিনিধিদের নিয়েই সরকার হওয়া উচিত। অর্থাৎ আমরা মনে করি যে রাজনীতির ধারাবাহিকতাটা যেন কোনো জায়গায় বিঘ্নিত না হয় এবং সেক্ষেত্রে বর্তমান সরকার যে দৃষ্টিকোণ থেকে বলছেন তার সাথে কিছুটা মিল আছে, কিন্তু আমরা মনে করি যে আবার একটা বড় রকমের অমিল হচ্ছে এটা, যে আমরা মনে করি যে যারা নির্বাচন করবেন তাদেরকে দিয়ে এই অন্তর্বর্তী সরকার করলে সেটা কার্যকর হবে না। অতএব যারা এই দুই পক্ষের মধ্যে সংসদে যারা আছেন, যারা নির্বাচন করছেন না, তেমন ব্যক্তিদের সমন্বয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে নামই দেওয়া হোক, জাতীয় সরকার আমরা বেটার ফিল মনে করি, সেটা করলে আমার মনে হয় দুই পক্ষের কাছে সেটা গ্রহণীয় করার একটা সুযোগ ছিল। আচ্ছা, সরকার প্রধান কে হবেন? সরকার প্রধান এদের মধ্য থেকে একজন হবেন যিনি নির্বাচন করবেন না। যে মুহূর্তে আমরা বলবো যে তারা নির্বাচন করবেন না, তখনই কিন্তু বিষয়টা অত্যন্ত সহজ হয়ে যায়, যে যেই হোক তাতে তো এনারা ইন্টারফেয়ার করার দিকে যেটা ভয় থাকে, যে এই প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হবেন, যিনি থাকবেন তিনি শক্তি প্রয়োগ করবেন, তো সেইটা থাকে না। তো এটা আমাদের বক্তব্য ছিল এবং আমরা মনে করছি যে দেশে এখন যে ধরনের রাজনীতি হচ্ছে এবং নির্বাচনের যে ধরনের প্রস্তুতি চলছে, তাতে এই দুই জোটের বাইরে যারা আছে তাদের পক্ষে নির্বাচন করার খুব একটা সুযোগ নেই। আচ্ছা, দুই জোটের বাইরের কারো পক্ষে নির্বাচন করার সুযোগ নেই। ডক্টর সাঈদ,
সম্প্রতি আপনি বলেছেন দুটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছে, যে পাবনায় সাথিয়া হিন্দু সম্প্রদায়ের বাড়িতে যে হামলা ভাঙচুর লুটপাটের জন্য দায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনিও সরকারি দলের একজন নেতাই, আমি এখনো বলবো আইনি পথে না গিয়ে প্রকাশ্য জনসভায় আপনার এই কথা বলার একটু যদি আপনি ব্যাখ্যা করেন। আরেকটি হচ্ছে যে আদালতে নিবন্ধন বাতিলের পথ ধরে সম্প্রতি নির্বাচন কমিশনার বলে দিয়েছে জামাত নিবন্ধন বিষয়ে আদালতের সিদ্ধান্তেই তারা থাকবেন। আপনি বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম রেখে জামাত নিষিদ্ধ করলে মানুষ ভালোভাবে নেবে না। আপনার এই দুটি বক্তব্যের যদি আপনি একটু ব্যাখ্যা দেন। গণেশের এই কথাটা একটু বলতে চাই। জি। আজকে গণ আন্দোলনের চরিত্র গণতান্ত্রিক নেই, এবং আমি যেটা বুঝি গণ আন্দোলনটা আজকে যেভাবে হচ্ছে এটা বোমাবাজদের হাতে চলে গেছে, ককটেল ব্যবসায়ীদের হাতে চলে গেছে, এবং দেখা যাচ্ছে যে তাদের টাকা দিয়ে 1,500 টাকার বোমা কত আওয়াজ হবে, আওয়াজের ভিত্তিতে বোমার মূল্যায়ন দেওয়া হচ্ছে। রাজপথে হয়তো সব ঠিকই বলেছে, মানুষ মারা যাচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, নানা কিছু অপকর্ম হচ্ছে, জনজীবন বিপর্যস্ত হয়েছে, আমরা সেদিকে তাকাচ্ছি না। অর্থাৎ আমি বলছি গণতান্ত্রিক হরতাল যদি গণতান্ত্রিক অধিকার হয়, সেই গণতান্ত্রিক অধিকার নিয়ে বোমাবাজ মানুষ এগুলো চলতে পারে না। সেজন্য আমার প্রস্তাব থাকবে আপনাদের টেলিভিশনের মাধ্যমে, এই হরতাল দেওয়ার ব্যাপারে একটা নিষিদ্ধ করার ব্যাপারে একটা আইন হওয়া উচিত, এ কথা বলতে চাই। তারপরে আপনি যে সাথের ঘটনা বলেছেন, সেই ঘটনা বলতে আমাকে একটু সময় দিতে হবে। আগের দিন আমার পিএইচডি পাওয়ার ব্যাপারে একটা গণসম্বর্ধন ছিল, প্রায় 1.5 লক্ষাধিক লোক ছিল। আমি তারপরের দিন সকালে চলে এসেছি সস্ত্রীক। চলে আসার যখন বঙ্গবন্ধু ব্রিজ ক্রস করে চলে আসছি টাঙ্গাইলের কাছাকাছি, তখন আমাকে হঠাৎ করে এক হিন্দু ভদ্রলোক, নাম ষষ্ঠীবাবু, উনি ফোন করলেন যে আমাদের এখানে ব্যাপক ভাঙচুর হচ্ছে। তখন কিন্তু প্রায় 1:15-1টার মতো। আমি তো অবাক হয়ে গেলাম যে কেন ভাঙচুর হচ্ছে, কি জন্য, এটা তো আমাদের এলাকায় কোনো ঐতিহ্য এরকম নাই। তারপরে আমি টেলিফোন করলাম ডিএজি সাহেবকে, তারপরে পুলিশ গেল। পুলিশ গেছে কখন শুরু হয়েছে যদি ধরি 12টায়, যেটা এজাহারে লিপিবদ্ধ আছে 12টায়, পুলিশ গিয়েছে তার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে। আর স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে উপস্থিত, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন। ওখান থেকে আসতে, গাড়িতে ওনার আসতে লাগতো, প্রথম দিকে যদি আসতেন, যখন ব্যাপক আকার শুরু হয়নি, যদি আসতেন ওনার লাগতো হলো 10 মিনিট। উনি আসলেন না কেন, অথবা পুলিশকে বললেন না কেন, অথবা পুলিশ বলার পরে পুলিশ যায়নি কেন? এই যে 2.5 ঘন্টা পরে আসা, এর ভিতরে কিন্তু ব্যাপকভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, যুদ্ধ করেছি, আমি নিজেও এমএনএ হয়ে আমরা করেছি। সেটার মূল কথা ছিল অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই আমরা। তো সাম্প্রদায়িক একটা উত্তেজনা ছড়াচ্ছে, সেখানে আমি রাষ্ট্রের একজন রাষ্ট্রের প্রতিমন্ত্রী, বিশেষ করে সরকারের প্রতিমন্ত্রী হয়ে, তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি পুলিশ নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে নিরাপত্তা বিধান করবেন, জানমালের নিরাপত্তা দেবেন, তিনি কেন এই কাজটা করলেন না? তাহলে সমস্ত দায়টা সেখানে আসে। পরের দিন পেপারে কি আসলো? পেপারে আমি ঢাকা পরের দিনে ওই দিনে এসে পরের দিন সকালে দেখলাম ডেইলি স্টার বিরাট করে একটা ছবি ছাপিয়েছে 5 কলামে। সেখানে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কারা আছে? সন্ত্রাসীরা। হেডলাইন কি দিল? যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসী, পুলিশ ধরছে না। তারপরের দিন আমি গেলাম, তারপর দিন আমি যে সরেজমিনের সমস্ত কিছু শোনার পরে দেখলাম যে হ্যাঁ, পুলিশ আসেনি, ব্যাপকভাবে এই তাণ্ডব চলেছে, এবং এর জন্য তাহলে দায়ী কে? তাহলে পুলিশের মন্ত্রী যিনি নিরাপত্তা দেবেন জানমালের, উনি গেছেন 5:30টার সময়। কেন গেলেন? তার কর্তব্যের অবহেলার জন্য শেখ হাসিনা ভাবমূর্তি। কর্তব্যের অবহেলা একরকম জিনিস, আর আপনি বলছেন তার জন্য দায়ী উনি। উনার কি লাভ সাথিয়ার, মানে উনার লাভটা কি বা মোটিভটা কি? উনি দায়ী এই কারণে বলতেছি যে উনি কর্তব্য পালন করেননি। তার মানে কর্তব্য পালনে অবহেলা, দায়িত্ব পালনে অবহেলাটাই হচ্ছে তার দায়। তার দায়, সেই জন্য সে দায়ী। আচ্ছা, সেই জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্যই দায়ী। ওখানে আমি কর্তব্য অবহেলার দায়টা আমি মেনে নিচ্ছি যে সেটা কর্তব্য অবহেলার দায় হতে। রাষ্ট্রধর্ম ইসলাম রেখে জামাত নিষিদ্ধ করলে মানুষ ভালোভাবে নেবেন, এটা যদি একটু বলেন যে এইটার একটু ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা খুব, একটা দলকে নিষিদ্ধ করলে সে দল নিষিদ্ধ হয়ে যায় না। সে দলের মূল উৎস দর্শন যেটা আছে
সেই দর্শন মূল্যের শিকড় যাতে উপরে না ফেলেন, তাহলে এটা হয় না। রাষ্ট্রধর্ম ব্যাপারটা ছিল না, যা 72 সনের সংবিধান প্রণেতার ভিতরে একজন আমি ছিলাম 34 জনের ভিতরে, সেখানে কিন্তু রাষ্ট্রধর্মের কথাবার্তা কিছুই ছিল না। পরবর্তীকালে ঈশ্বর সাহেব সেই ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য এই কাজগুলো করেছেন, যেগুলো থাকা দরকার ছিল না সংবিধানে। এখন সংবিধানে রাখা হয়েছে এই কারণে রাখা হয়েছে, এটা ভোটের দিকে, মানুষের সেন্টিমেন্টের দিকে নজর রেখে এটা করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ চেতনার সঙ্গে এটা সাংঘর্ষিক। ধর্মনিরপেক্ষতা রেখে রাষ্ট্রধর্ম ইসলাম এটা হয় না। আচ্ছা, ব্যারিস্টার নাজমুল হুদা, আমরা আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে আপনি যে দল প্রতিষ্ঠার সঙ্গে শুরু থেকে জড়িত ছিলেন, সেই বিএনএফ ধান গাছ, গমের শীষ কিংবা রজনীগন্ধা নয়, টেলিভিশন প্রতীক পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনএফ এর ধান গাছ, গমের শীষ কিংবা রজনীগন্ধা না দিয়ে টেলিভিশন প্রতীক আপনি কিভাবে দেখেন, যে বিএনপির আপত্তিতেই নির্বাচন কমিশন আসলে? না দেখেন, বিএনএফ সম্বন্ধে আপনার ধারণাটা একটুখানি আমার নিজের প্রেক্ষাপটে যেটা, আমি এটা একটু ক্লিয়ার করতে চাই। কারণ কোন সময় আমি বিএনএফ ঘোষণা করলাম? বিএনএফ স্ট্যান্ডস ফর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, which is actually a front which was floated by General Zia, এবং যার অধীনে উনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন 7-8টা দলের সমন্বয়ে, যারা পরবর্তীতে বিএনপিতে আলটিমেটলি রূপ নিল, বিএনএফ রয়ে গেল সেখানে। আমি 10ই জুনের একটা বিএনপির একটা বড় প্রোগ্রামকে সামনে রেখে, যে প্রোগ্রামটার মধ্যে সহিংসতার ইঙ্গিত ছিল, কারণ মহাসচিব বলছিলেন ঘরে ঘরে আগুন জ্বলবে, এটা 2012 সালের 10ই জুন, সেটাকে সামনে রেখে আমি একটা চান্স নিচ্ছিলাম তখন যে কোনোভাবে সংলাপে আসা যায় কেন। সংলাপের ব্যাপারটা আমি আগাগোড়াই চাচ্ছি যে একটা আলোচনার ভিত্তিতে ন্যাশনাল কনসেনসাস হলে পরে অনেক সমস্যারই সমাধান আমরা সেই সংলাপের মধ্যে দিয়ে ভবিষ্যতে পাবো। তো সেই প্রচেষ্টা কিন্তু আমি অব্যাহত ছিলাম। তা আমি 5ই জুনে ডেটটা ফিক্স করে আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আহ্বান করলাম যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানান যাতে উনি সংলাপে আপনার সাথে বসেন। এবং এই আহ্বানটা আরও জোরদার করার জন্য আমি আমার নিজস্ব পজিশনটাকে জিম্মি করলাম যে আপনি যদি 5ই জুনে এটা না জানান, তাহলে 6ই জুনে আমি পদত্যাগ করব। আমার একটাই মাত্র রাজনীতি ছিল সেখানে, যে এই কথাটা বললে পরে উনি রাজনৈতিকভাবে অনেকখানি উপরে চলে যেত আমার দল, আর মাননীয় প্রধানমন্ত্রী মানতেন না, তিনি একই রকমভাবে নিচে নেমে যেতেন। এই রাজনীতিটা মাথায় রেখে কিন্তু আমি এটা বলেছিলাম। উনি বললেন না, আমি পদত্যাগ করলাম। পদত্যাগ করার পরে আমার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা আমার প্রয়োজন ছিল, সেটা আমি বিএনএফ চুজ করলাম। কারণ এটা জিয়ার রহমানের একটা ফ্রন্ট, এবং জিয়ার দলের বাইরে না, এই একটা চিন্তা ভাবনার মধ্যে থেকে কিন্তু আমি বিএনএফকে তখন ফ্রন্টের থেকে একটা রাজনৈতিক দলে সেটাকে ঘোষণা দিলাম। এর থেকে গমের প্রতীকও চাওয়া হয়নি, অন্য কোনো কিছু চাওয়া হয়নি। পরবর্তীতে এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেল, কারণ আমার নির্বাচনী এলাকায় এটা গ্রহণ করেনি। আচ্ছা। তারা আমাকে বাধ্য করলো আমাকে বিএনপিতে ফিরে আসার জন্যে, এবং সেখানে রীতিমতো জনমতের চাপে আবার সে আলোচনার আহ্বান যখন মাননীয় প্রধান আমাদের বিরোধী দলীয় নেত্রী করলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, আই টুক দ্যাট অপরচুনিটি টু সে যেটা আমার পদত্যাগপত্র আমি প্রত্যাহার করলাম, আমি বিএনপিতে চলে আসলাম। এখানে কিন্তু বিএনএফ এর সাথে আর আমার অন্য কোনো সম্পর্ক নেই। আপনি এখন তাহলে বিএনপিতে আছেন? ইচ্ছা ছিল বিএনএফ এ যদি থাকতামই, জি, বিএনপি যদি আবার না ফিরে আসতাম, তাহলে বিএনএফ কে 18 দলের সাথে যুক্ত করে 19 দলীয় ঐক্যজোট করে বেগম খালেদা জিয়ার পাশে থেকেই আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিশালী করা। এখন আপনি বিএনপির সঙ্গেই আছেন? আমি বিএনপিতে আছি। বিএনপিতে আছেন। আমরা জানি যে গুলশানের, রাজধানী গুলশানের তাজ মেরিয়ট নামের একটি বিল্ডিং এ আগুন লেগেছে। আমরা এই আগুন লাগার ইয়েতে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এবং কথা শুনবো। তবে একটু পরে, তার আগে আমি একটু একজন দর্শক যিনি দেবদুলাল গুহ, উনি বলছিলেন জনাব ব্যারিস্টার নাজমুল হুদা এবং ডক্টর আবু সাঈদ আপনারা দুজনই সাবেক তথ্যমন্ত্রী ছিলেন, সেই তথ্যমন্ত্রীত্বের সেই অভিজ্ঞতার আলোকে আপনারা বর্তমান তথ্যমন্ত্রীর কার্যক্রম যদি একটু বিশ্লেষণ করেন, সেটা আপনাদের ইয়েদের কথা ছিল। অধ্যাপক আবু সাঈদ আপনি বলবেন। আমি একটু ডক্টর কোরেশি আপনার কাছে জানতে চাইবো যে আপনি বাংলাদেশের তথ্যমন্ত্রীদের কিরকম দেখেন, যে তারা আসলে কিরকম করেছেন? দুজন তথ্যমন্ত্রী আপনার দুপাশে বসে আছেন। না দেখুন, ব্যক্তিগতভাবে একজন মন্ত্রীকে কোনো বিষয়ের জন্য সরাসরি দায়ী করা বলা, এটা তো সুযোগ বাংলাদেশের রাজনীতিতে নেই। কারণ আমাদের যে
রাজনীতি, যে দুই দল বা জোট যারা পালাক্রমে ক্ষমতায় আসছে, সেখানে আমার মনে হয় না যে দলের যিনি শীর্ষে আছেন তার ইচ্ছার বাইরে, তার চিন্তাভাবনার বাইরে কারো কোনো কিছু করার সুযোগ আছে। আচ্ছা, কাজে আমি মনে করি যে তারা তো নির্দেশক্রমে কাজ করেন, তারা নিজেরা কতটা কাজ করেন এটা আমার মনে হয় বলা খুবই মুশকিল। ডক্টর সাইদ, আপনি কি নির্দেশক্রমেই কাজ করেছেন যখন তথ্যমন্ত্রী ছিলেন? দেখেন, কতগুলো মৌলিক কাঠামো থাকে। জি আমার সময় একটা নীতিমালা করে নিয়েছিলাম, জি এবং সেই নীতিমালার আলোকে স্বাধীনভাবে আমরা কাজ করতে পেরেছি। কতগুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো স্পর্শকাতর, সেগুলো অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে করতে হয়েছে। এটা অকপট অস্বীকার করতে আমার কোনো বাধা নেই। বর্তমান তথ্যমন্ত্রীর মূল্যায়ন, উনি কিছুদিন আগে এসছেন। এর আইন কানুন তথ্য মন্ত্রণালয় কিন্তু দেখতে ছোট, আসলে বিশাল। 11টা অধিদপ্তর আছে। ডক্টর সাইদ, আমরা কি একটু গুলশানের তাজ মেরিয়ট হোটেলে আগুনটা একটু দেখে আসবো? যে অবশ্যই। আমরা দর্শক আপনাদের জানিয়েছিলাম যে রাজধানী গুলশানের তাজ মেরিয়ট নামের একটি বহুতল ভবনে আগুন লেগেছে, নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের প্রতিবেদক শাকিল আব্দুল্লাহ, কথা বলছি তার সঙ্গে। শাকিল, আগুনের ভয়াবহতা এখন কেমন, কখন কিভাবে আগুন ধরলো জানতে পেরেছেন? আগুনটি ঠিক 10:45টার দিকে গুলশান 1-এর টাচ মেরিয়ট নামের একটি ভবনে আগুন লাগে এবং কাতার এয়ারওয়েজের একটি অফিস, সেই অফিসে আগুন। তবে অন্যান্য আগুনে যেমন দাউ দাউ করে আগুন জ্বলে, সেরকম আগুনটা এখানে লক্ষ্য করছি না। এখানে মূলত 5তলা ভবনের ভেতরে যে ধারণা করা হচ্ছে যে আইটি বিভাগের বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রচণ্ড ধোঁয়া উঠছে, এবং ধোঁয়ার শিখা একদম 5তলার ছাদে। আসলে অন্ধকারের রাতে ক্যামেরার লেন্সে এখন হয়তো বা আমরা দেখতে পাচ্ছি না যে কতটা ধোঁয়া উঠছে। অনেক ধোঁয়া উঠছে, আমরা আসলে ক্যামেরার লেন্সে দেখাতে পাচ্ছি না। তবে এখানে ফায়ার ব্রিগেডের 5টি ইউনিট এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। হাইড্রোলিক ট্রেন এসেছে ঢাকার প্রধান ফায়ার ব্রিগেডের অফিস থেকে। তারপর সবাই শাকিল, আপনি শুধু একটু বলেন যে এই ঘটনাটা কি একটি দুর্ঘটনাই মনে করা হচ্ছে, মানে কোনো নাশকতামূলক কাণ্ড না? শাকিল, ঘটনাটা কি? এটি দুর্ঘটনাই খালেদ, এটি একটি দুর্ঘটনাই, কারণ এটা আইটি বিভাগে লেগেছে। মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই ঘটনা ঘটতে পারে। শাকিল, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে জানাবেন পরবর্তীতে কোনো আপডেট থাকলে। ডক্টর সাইদ, আপনি যদি একটু বলছিলাম যে বর্তমান তথ্যমন্ত্রী মন্ত্রণালয়ের বিশাল এবং কার্যক্রমও বিশাল, কিন্তু ঘটনাটা হলো বর্তমান তথ্যমন্ত্রী নতুন এসছেন। এই আইন কানুন বিধি বিধান এগুলো সব পড়ে সুষ্ঠুভাবে পরিচালনা করার সময় তার হাতে নেই, যার জন্য তিনি রাজনৈতিক বক্তব্য দিয়ে রাখেন। উনি রাজনীতিবিদ এবং জাসদের সভাপতি, সেই হিসাবে রাজনৈতিক দায়িত্ববোধ থেকে উনি রাজনৈতিক বক্তব্যটাই বেশি দিচ্ছেন, রাজনৈতিক বক্তব্য বেশি দিচ্ছেন। বেরসেন নাজমুল হুদা, আপনার মূল্যায়ন যদি একটু বলেন। তার আগে আমি একটু জানতে চাইছিলাম যে আপনি যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন কি একটি ফ্রেমওয়ার্ক বা শুধুমাত্র একটি বিশেষ নির্দেশেই কাজ করেছেন কিনা? না, দেখেন, আই ইউজ টু ডেফিনেটলি আমার নিজের যথেষ্ট এই মন্ত্রণালয়কে আরো গতিশীল করার ব্যক্তিগত একটা উদ্যোগ ছিল। আপনি হয়তো স্মরণে আছে যে সেই সময় ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ন্যাশনাল টেলিভিশন আই ব্রট 2 hours ইন দ্য মর্নিং বিবিসি, 2 hours CNN। তখন উদ্দেশ্য ছিল যে আমেরিকান ইলেকশনটাকে হাইলাইটে নিয়ে আসা। যে আপনাদের ম্যানিফেস্টোতে ছিল যে আপনারা বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসন দিবেন। আমরা এই প্রশ্ন করার পর আমরা পেয়েছিলাম 2 ঘন্টা বিবিসি এবং 2 ঘন্টা CNN। তারপরে আকাশকে উন্মুক্ত করা। জি, তারপরে আকাশকে উন্মুক্ত করা। ডিশ অ্যান্টেনা আমাদের সময় আকাশ উন্মুক্ত করলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এটারই ধারাবাহিকতায় এখন আমরা যেটা কেবল টেলিভিশন থেকে শুরু করে সবই দেখছি। তো আমি সেখানে আই হ্যাভ ডেফিনেটলি আমার নিজের একটা, আমি গর্বিত বোধ করি যে আমাদের যেখানে নাকি বিশেষ করে সম্প্রচারের ক্ষেত্রে একটা সে বলা হতো সাহেব বিবি গোলাম, সেখান থেকে বেরিয়ে আসার প্রথম উদ্যোগটা আমি গ্রহণ করতে পেরেছি। এবং সেখানে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমানে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সমর্থন পেয়েই আমি সেখানে করেছি। উনি সেই কাজে। আর বর্তমান তথ্যমন্ত্রী মূল্যায়ন যদি আপনি 10 সেকেন্ড বা আমি কারো ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি যে কথাটা আপনি বলেছেন, আমি বলতে চাই যে আমাদের আমলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রথম বেসরকারি টেলিভিশন দিয়েছি। বেসরকারিভাবে এই টেলিভিশন দেওয়ার ফলে এমনকি 21 টিভিকে আমরা টেরিস্ট্রিয়াল পর্যন্ত দিয়েছিলাম।
আমরা নিশ্চয়ই আমাদের আরেকটা মনে বিরতি আছে। নিতে হচ্ছে, তবে এই এটা ক্ষেত্রে আমার নতুন কাছে মনে দিগন্ত হচ্ছে যে আমরা উন্মোচন আমার কাছে এরকম মনে হচ্ছে যে দুজন সাবেক তথ্যমন্ত্রী, আপনারা বিদেশি টেলিভিশন দিয়েছেন, বেসরকারি টেলিভিশন দিয়েছেন, কিন্তু আমাদের যে নিজস্ব টেলিভিশন বা রেডিও তা যেখানে ছিল সেখানেই হয়তো বিল পাস সেখানেই হয়তো রয়ে গেছে। স্বায়ত্তশাসন বিল পাস করার পরে এটা ইমপ্লিমেন্ট করা যায়নি, ইমপ্লিমেন্ট সময় ছিল না, এটা কারণ আমরা implementation এর অর্থনৈতিকভাবে ইচ্ছা ছিল কিনা? একটু দাঁড়ান, অর্থনৈতিকভাবে প্রশাসনিকভাবে আমরা স্বায়ত্তশাসন দিয়ে আমার মনে হয় যে ডক্টর কোরেশি বলেছেন যে ইমপ্লিমেন্টেশন না ইচ্ছা না ছিল না, আমরা কিনা। তো স্যাটেলাইটে চলে যাচ্ছিলাম, স্যাট টু তখন নিয়ে নেওয়া যেখানে হয়েছে। যাচ্ছেন দ্যাটস নট দি মেইন USA, থিং। আপনারা স্বায়ত্ত সময়- শাসন দেওয়া কিংবা আমাদের টেলিভিশন সেটা এবং সময়ের ব্যাপার এটাকে ছিল, অবশ্যই। ফ্রিডম দেওয়া, সেই জায়গাটার আমাদের বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি 18 দলীয় জোটের শান্তিপূর্ণ কিংবা সহিংস হরতাল, সর্বশেষ যে জরিপগুলি আমরা দেখলাম জনগণ ও নাগরিক সমাজ খুব ভালোভাবে নিচ্ছে না, কিন্তু দাবি আদায়ে বা সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য হরতাল ছাড়া বা এরকম লাগাতার কর্মসূচি ছাড়া বিএনপি সহ বিরোধী দলের আসলে আর কি করার আছে, আপনি কি মনে করেন? দেখুন, এই হরতালের ব্যাপারে আমার নিজের এবং আমার দলের অবস্থান হচ্ছে যে আমরা মনে করছি যে আসলে যে কথাটা বলা হয় যে হরতাল একটা সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার, এটা আমি মানতে রাজি নই। আমি মনে করি যে আমার রাস্তা দিয়ে যাওয়ার অধিকারটাই হচ্ছে প্রথম নাগরিক অধিকার। আমার অধিকারটাকে আপনি বন্ধ করে দিয়ে আপনি আপনার রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য আপনি ক্ষমতায় যাবেন, আপনার ক্ষমতায় যাওয়ার পথ ত্বরান্বিত করার জন্যে আপনি রাস্তাঘাট বন্ধ করে দেবেন, আপনি যানবাহন বন্ধ করে, এইটা সাংবিধানিক কোনো অধিকার নয়, বরং এর বিপরীতটাই হচ্ছে সাংবিধানিক অধিকার। কাজেই আবু সাইদ যেটা বলেছেন যে এটাকে আইন করে বন্ধ করা যায়, এবং আমার মনে করি যে সেদিকে নির্বাচনের ম্যানিফেস্টো শক্ত নিয়ে আসা দরকার। অবস্থান নেওয়া উচিত জাতির, কারণ এটা আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে এমনভাবে ঢুকেছে যে মনে হচ্ছে এটা ছাড়া আর কোনো রাজনীতির কিছু করণীয় নেই। আপনাকে ক্ষমতায় যেতে হলে হরতাল করতে হবে। ওনারা 173 দিন দিয়েছিলেন, এনারা সেটা অতিক্রম করার চেষ্টা করবেন এবং পালাক্রমে এটা চলতে থাকবে। নো, দিস ইজ নট অ্যালাউড। এটা করা যেতে পারে, আপনি যদি একটু চট করে বলুন। একটা রাজনৈতিক দল তার শাখা প্রশাখা গ্রামান্তরে সংগঠিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচন সকলকে করার জন্যে যে পথে সেটা করা দরকার সেটা তাদের রাজনৈতিক সদিচ্ছার মধ্যে আনতে হবে। এটা মুখে বললে হবে না। এখন যেমন দুই পক্ষই বলে আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কিন্তু তাদের কোনো কাজই এর থেকে প্রমাণিত হয় না যে তারা সত্যিই শান্তিপূর্ণ নির্বাচন চান, বা একটা নির্বাচন হয়ে গেলে তার ফলাফল তারা মেনে নিয়ে আপনারা প্রসন্ন চিত্তে বলবেন যে যারা জিতবেন তাদেরকে অভিনন্দন জানাবেন। সেটা তো আমরা দেখছি না, সেটার কোনো অবস্থানই নেই। তার মানে রাজনৈতিক সদিচ্ছা এবং সেটা করার জন্য জনাব নাজমুল হুদা, আপনি যদি শেষ 1 মিনিটে একটু বলেন যে আপনি কেন আশাবাদী, আবারও পুরনো কথায় ফিরে আসি। আমি আশাবাদী এই জন্যই যে কেউ যখন এটা পছন্দ করে না, এই যে সহিংস আচরণটা রাজনৈতিকভাবে যেটা হচ্ছে এখন, এটা পছন্দ। কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি, যেটা আপনি বললেন আমাদের ডক্টর কুরেশিকে যেটা জিজ্ঞাসা করলেন যে কি করে এর থেকে বেরিয়ে আসা যায়, আসলে তো তাই, যেন ওয়্যার ইজ দ্য ওয়ে আউট। আজকে আমরা যখন নাকি একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা যখন সেই দাবিটা তুলি, সেটা যদি আজকে কোনো আচরণের কারণে সেই দাবি পূরণ না হয় এবং সে আচরণটা যদি স্বৈরাচারী আচরণ হয়, সে আচরণের যদি কোনো লিগাল জাস্টিফিকেশন না থাকে, আমার তো মনে হয় আমাদের দৃষ্টিটা সেদিকে নেওয়া দরকার যে এই আচরণটাকে বন্ধ করতে, এই আচরণকে আইনের আওতায় আনতে আমাদের কি করা প্রয়োজন, সেটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আজকে। আই মিন এনিবডি শোয়িং এনি স্বৈরাচারী আচরণ যেটা ডেমোক্রেসিতে অ্যালাউড না, সেটার এগেনস্টে কিন্তু শাস্তিযোগ্য কোনো না কিছু থাকতে হবে। তা নাহলে আপনি আপনার মতো করে চালিয়ে যাবেন আর আমাদের কোনো উপায় থাকবে না, সেটা হয় না। এখান থেকে ইউ ক্যানট টেক দ্য হোল কান্ট্রি ফর এ রাইড। কাজে এখানে সরকার এবং বিরোধী দল দুজনের জন্য হরতালটা অনেকটা নিরুপায় হয়ে করতে হচ্ছে, কারণ এর বাইরে তো আপনি কিছুতেই ফোর্স করতে পারছেন না। আজকে হরতালের কিন্তু আসল স্বরূপ কিন্তু নাই। আজকে হরতালের পিকেটিং ইজ নট অ্যালাউড। ইনফ্যাক্ট হরতালটা হচ্ছে স্বতঃস্ফূর্ত উচ্চারণ অফ দ্য পাবলিক, একটা প্রতিবাদের ভাষা, কিন্তু সেখানে তো স্বতঃস্ফূর্ত থাকছে না, এটা অনেকটা পিকেটিং এ হয়ে যাচ্ছে। ডক্টর সাইদ, আপনি যদি শেষ কথা বলে দিতেন। শেষ কথা হলো এই, শেষ কথা তো শেষ নেই, তারপরে বলি সংবিধানের আলোকে সমাধান পেতে হবে। যতই অন্ধকার আসুক, রাত্রি গভীর, তন্দ্রাহীন যাত্রী, উত্তাল সমুদ্র আর উতলা আকাশ, সেখানে আমি একথাই বলবো
যে ওরে বিহঙ্গ বিহঙ্গ মোর অন্ধ এখনো অন্ধ বন্ধ এখনই করো অন্ত না বন্ধ পাখা। করো না পাখা। আমাদের অনুষ্ঠান অবশ্য এখানেই শেষ তবে করতে হচ্ছে। আমি আপনাকে একটা শেষ কথা বলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই যে উনি আজকে তার প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করার একটা ইচ্ছা প্রকাশ করেছেন। আমি আশা করব বিরোধী দলীয় নেত্রী এই ইচ্ছাটাকেই বাস্তবে পরিণত করার জন্য সংলাপে যাবেন এবং সেখানে বসে এটা শেষ করবেন। ডক্টর সাইদ অবশ্য মাথা নাড়ছিলেন, আমরা মাথা নাড়ার কারণ আরেকদিন নিশ্চয়ই শুনবো। আজকের অনুষ্ঠানে আসার জন্য অধ্যাপক সাইদ, ডক্টর কুরেশি এবং বেরসা নাজমুল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশের দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।